পুরো পৃথিবীতে আমরা যে পারমাণবিক অস্ত্রের যে একটা প্রতিযোগিতা, একটা দৌড় দেখছি, এই দৌড়ের শুরুর কথা যদি তোমাকে বলি, এর শুরু কিন্তু সেই 1945-এ বা তার আগে যখন ইউএস ম্যানহাটন প্রজেক্টটা হাতে নেয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তারপর যখন 1945-এ ওরা ওদের অ্যাটমিক বম যখন হিরোশিমাতে 1945-এর 6 আগস্ট এবং 9 আগস্টে হচ্ছে নাগাসাকিতে যখন লিটল বয় ফ্যাটম্যান এরকম দুইটা অ্যাটমিক বম ফেলে এবং তার যে ধ্বংসযজ্ঞ সেটা দেখেই কিন্তু পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে যে আসলে পারমাণবিক যে শক্তি সেটা আসলে কতটা ব্যাপক। সেই পারমাণবিক শক্তির এই ব্যাপকতা পুরো পৃথিবীর মানুষ পরিলক্ষণ করে ওই সময়। সো তারপর কিন্তু ওখানেই কিন্তু এই নিউক্লিয়ার আর্মস রেসটা থেমে যায় নাই। তারপর কিন্তু ওই যে নিউক্লিয়ার আর্মস রেসটা শুরু হলো, সেই শুরুর কিন্তু আমাদের মনে হচ্ছে কোনো শেষই নাই। কেন এটা বলতেছি? বিকজ 1945-এ এই যে পারমাণবিক বোমার প্রয়োগটা যখনই আমেরিকা করলো জাপানের উপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এবং সেটা করার ফলে আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হলো। এবং তারপরে কিন্তু 1949-এ সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সেও তার পারমাণবিক বম বানায় ফেলছে। এই পারমাণবিক বম যখন বানানো হয়ে গেল, দুইটা মেজর যে শক্তি তারা দুজনেই যখন পারমাণবিক শক্তির অধিকারী হলো, তারপর কিন্তু তারা এর চেয়েও শক্তিশালী বম বানানোর জন্য চেষ্টা চালায় গেল আর কি। সো এই ক্ষেত্রে এর চেয়ে শক্তিশালী বলতে আমি কি মিন করতেছি, আমার পারমাণবিক যে রিয়াকশান, নিউক্লিয়ার যে রিয়াকশান, সেটা হয় আসলে দু ধরনের বলতে কি কি? একটা হতে পারে নিউক্লিয়ার ফিশন রিয়াকশান, যেটা হচ্ছে আসলে বড় একটা পরমাণু, বড় একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট 2-3টা নিউক্লিয়াস হবে এবং সেটা থেকে প্রচুর এনার্জি রিলিজ করবে এবং সেই এনার্জি দিয়ে ব্যাপক ধ্বংসযোগ্য হবে, যেটা হয় কিনা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, বা যেটাকেই আমরা আসলে অ্যাটমিক বম বা এ বম হিসেবে জানি। পরে এই 1945-এ আমেরিকা বানানোর পর 1949-এ সোভিয়েতও যখন এটা বানায় ফেললো, দেন কিন্তু ওরা যখনই আমেরিকা দেখলো সোভিয়েতও তো আমার সমান পাওয়ারফুলি একটা বম বানায় ফেলছে, সো আমার এর চেয়েও বেশি পাওয়ারফুল বম বানাইতে হবে। তখনই কিন্তু আমেরিকা হাইড্রোজেন বম বানানোর জিনিসটা কী করলো? অ্যাক্সিলারেট করলো। সেই যে প্রোগ্রামটা সেটাকে কী করলো? অ্যাক্সিলারেট করলো। এখন হাইড্রোজেন বম কী জিনিস? মাত্রই বলছিলাম যে নিউক্লিয়ার রিয়াকশন হতে পারে দুই টাইপের, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ফিউশন যেটা, সেটাতে কি হয়, ছোট ছোট মানে কম ভারী নিউক্লিয়াস জোড়া লেগে একটু বেশি ভারী নিউক্লিয়াস হয়। এটাতে যে এনার্জি রিলিজ হয় সেটা কিন্তু পারমাণবিক বোমা বা ফিশন যে বোমা, সেই ফিশন বোমার শক্তির চেয়েও অনেক বেশি শক্তি কিন্তু রিলিজ হয়। ইভেন সূর্য থেকে যে আমরা ব্যাপক পরিমাণ, একদম সৃষ্টির শুরু থেকে সূর্য থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ব্যাপক পরিমাণ যে সৌরশক্তি আর তাপ আলো যাই পাচ্ছি, এগুলোরও কিন্তু উৎস কি, সূর্যের যে কোরে যে ফিউশন রিয়াকশনটা হচ্ছে, মানে হাইড্রোজেন এক হয়ে হাইড্রোজেন ফিউজ হয়ে হিলিয়াম হচ্ছে, এরকম কম ভারী নিউক্লিয়াস একীভূত হয়ে একটু বেশি ভারী নিউক্লিয়াস হচ্ছে। সেটার কারণেই কিন্তু আমাদের যে সূর্যটাই ব্যাপক পরিমাণ শক্তি আসলে তৈরি করতে পারছে। এখন সেই সূর্যের যে ব্যাপক শক্তি, সেই শক্তি মানুষও আর্টিফিশিয়ালভাবে তৈরি করার জন্য মানুষ কিন্তু আসলে ফিউশন বম বানানোর প্রজেক্ট হাতে নেয়। তো ফিউশন বম, যেটাকেই আমরা হাইড্রোজেন বম হিসেবে চিনি, সেটাতে কি হয়, কম ভারী নিউক্লিয়াস একীভূত হয়ে একটু বেশি ভারী নিউক্লিয়াস হয় এবং শক্তির পরিমাণ, ফিশন যেটা বললাম একটু আগে, যে বড় ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হওয়া, সেটার চেয়েও বেশি পরিমাণ শক্তি আসলে রিলিজ করে। সো এই আর্মস রেসে যখনই ইউএস চিন্তা করলো যে ওকে, আমরা এবার অ্যাটমিক বম বানাইছিলাম বা ফিশন বম বানাইছিলাম, সেটার সমান পাওয়ারফুল বম আবার অলরেডি সোভিয়েত বানায় ফেলছে, সো আমাকে ওর চেয়েও পাওয়ারফুল বম বানাইতে হবে। তখন ইউএস হাইড্রোজেন বম বা ফিউশন বম বানানোর চেষ্টা করে। আর এই ফিউশন বম্বে ফার্স্টে ট্রিগারটা কিন্তু করা হয় ফিশনের সাহায্যে। ফার্স্টে যে বমটাকে ট্রিগার করা হয় সেটা ফিশনের সাহায্যে করা হয়। পরে আলটিমেটলি কী হয়, ভিতরে একটা ফিউশন রিয়াকশন ঘটে। মনে করো হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এরা ফিউজ হয়ে ভারী নিউক্লিয়াস ক্রিয়েট করে এবং ব্যাপক পরিমাণ শক্তি পাওয়া যায়। সো ইউএস যেটা করছে, ইউএস হচ্ছে 1952 সালে ওদের হাইড্রোজেন বম বানায় ফেলছে এবং সাথে সাথেই কিন্তু 53-তে সোভিয়েত ইউনিয়নও আবার হাইড্রোজেন বম টেস্ট করে দেখা দিল, ওকে আমাদেরও আছে। এখন এই ইউএস আর সোভিয়েতের মধ্যে কোল্ড ওয়ারের টাইমে ওদের মধ্যে তো অনেক প্রতিযোগিতা চলতেছিল। সো এই আর্মসের প্রতিযোগিতা চলবে, খুবই স্বাভাবিক। তো এই ইউএস আর সোভিয়েতের মধ্যেও এটা সীমাবদ্ধ থাকলো না। দেখা গেল চায়না 1964-এ তারা তাদের অ্যাটমিক বম বানায় ফেললো। দেন ধীরে ধীরে আমরা যদি চিন্তা করি, ইন্ডিয়া 1974 বা 1970s to 80s-এর মধ্যে ইন্ডিয়া বানায় ফেললো। ইন্ডিয়া যখন বানায় ফেলছে তখন পাকিস্তান আবার তাদের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছে, তখন পাকিস্তান আবার 90s-এর দিকে বানায় ফেললো। সো এইভাবে কিন্তু পুরো পৃথিবীর অনেকগুলো দেশের কাছেই এখন কি আছে, নিউক্লিয়ার যে বম্ব,
নিউক্লিয়ার যে বম্ব, এই এত শক্তিশালী বম্ব কিন্তু এখন অনেকগুলো দেশের কাছে আছে। আর এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, যেহেতু আমার কাছে মনে করো আমি একটা দেশের প্রধান, আর যেহেতু আমার আশেপাশের সব দেশের কাছেই মনে করো এরকম একটা পাওয়ারফুল বম্ব আছে, তখন আমি নিজের যদি যতই ভালো থাকে যে ওকে আমি যুদ্ধ করতে চাই না, আমার নিজের ডিফেন্সের জন্যই কিন্তু তখন আমার কি লাগবে, ওরকম একটা বম্ব হাতে রাখা লাগবে। না হলে কিন্তু আমি সবসময়ই তাদের কাছ থেকে একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফিল করব। আর এই জিনিসটা তোমাদের অনেকেরই মাথায় চিন্তা আসতে পারে যে ওকে, যে এখন না হয় ঠিক আছে, অনেক দূর পর্যন্ত আমাদের এই রেস হলো, এখন তো কোল্ড ওয়ারও শেষ, ইউএসএ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1991-এ, এখন তো বলা যায় একমাত্র পরাক্রমশালী রাইট নাও ইউএস। চায়নার কিছুটা উত্থান হচ্ছে, রাশিয়াও কিছুটা পাওয়ারফুল, বাট ইউএস কিন্তু এখনও আমরা যদি চিন্তা করি সবচেয়ে বড় জিডিপি $30 ট্রিলিয়ন, তার কাছাকাছি জিডিপির যদি দেশ চিন্তা করি সেটা হচ্ছে চায়না, তাও $19 ট্রিলিয়ন। মাঝখানে একটা $11 ট্রিলিয়ন কি আছে, গ্যাপ আছে। মাঝখানে কত ট্রিলিয়ন ডলারের গ্যাপ আছে? $11 ট্রিলিয়ন। সো তোমার কাছে মনে হয় যে ওকে, এতদিন ধরে না হয় আর্মস রেস চলছে, এখন তাহলে দেশগুলো যেহেতু এই জিনিসটা এতটাই ক্ষতিকর, এই জিনিসটা নিয়ে এত, যেমন ইউএস ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে মাথা ব্যথায় মরে যাচ্ছে যে ইরানের নিউক্লিয়ার বম যদি ইরান ক্রিয়েট করে পুরো পৃথিবীর জন্য থ্রেট হবে। সো এই নিউক্লিয়ার বম যেহেতু সবার জন্যই থ্রেট, তাহলে কেন প্রত্যেকটা দেশ তাদের নিউক্লিয়ার আর্সেনাল থেকে এই বমগুলোকে ডিসপোজ করে একদম ধ্বংস করে দিচ্ছে না? এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি আছে, খুবই ইন্টারেস্টিং। এটা যদি বুঝো, জীবনের অনেক ক্ষেত্রেই ডিসিশন মেকিংটা আসলে বোঝাটা ইজি হবে, যেটাকে তোমরা হয়তো গেম থিওরির নাম শুনছো। গেম থিওরির মধ্যে একটা কনসেপ্ট আছে যেটাকে বলে প্রিজনার্স ডিলেমা। অ্যান্ড প্রিজনার্স ডিলেমাটা একটু বুঝাই বলি তোমাদের। মনে করো তুমি কোনো একটা অপরাধে তুমি আর তোমার বন্ধু জেলে চলে গেছো, আল্লাহ না করুক তোমরা দুজন জেলে চলে গেছো। এখন যে তদন্তকারী কর্মকর্তা সে জানে যে অপরাধটা করলে হয়তো তোমরা দুইজন মিলে করছো অথবা কেউই করো নাই। তখন তদন্তকারী কর্মকর্তা মনে করো তোমাকে একটা আলাদা রুমে বসালো আর তোমার ফ্রেন্ডকে একটু দূরে অন্য একটা রুমে বসালো, দুইটা আলাদা রুমে। তো তুমি আর তোমার ফ্রেন্ড কোনো যোগাযোগ করতে পারতেছো না যে তুমি তদন্তকারী কর্মকর্তার সাথে বা পুলিশের সাথে তোমার কি কথা হচ্ছে আর তোমার ফ্রেন্ডের কি কথা হচ্ছে তুমি সেটা জানো না। তখন তদন্তকারী কর্মকর্তা এসে তোমাকে বলল, তোমরা যদি দুজনেই অপরাধ স্বীকার করে নাও তাহলে তোমাদের দুজনেরই মনে করো 6 মাসের জেল হবে, যদি দুজনেই অপরাধ স্বীকার করে নাও। আর যদি দুজনেই অপরাধ অস্বীকার করো, যে দুজনেই যদি অপরাধ তুমিও অস্বীকার করলে তোমার বন্ধুও অস্বীকার করলো, তাহলে দুজনেই কি হয়ে যাবে, দুজনেই বেকসুর খালাস হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের যে পুলিশ, সে পুলিশ কিন্তু খুবই চালাক, সে আবার একটা কন্ডিশন জুড়ে দিছে, যেহেতু অপরাধটা করলে তোমরা দুজন একসাথেই করছো, তাহলে যদি এমন হয় তুমি অপরাধটা অস্বীকার করো বাট ওদিকে তোমার বন্ধু যদি স্বীকার করে নেয়, তাহলে কি হবে, তোমার বন্ধু পাবে 3 মাসের জেল আর তোমার জন্য জেল হবে 30 বছরের। কারণ অপরাধটা করলে তো তোমরা দুজন মিলেই করছো, তোমার বন্ধু স্বীকার করে নিচ্ছে, এই কারণে ওর সাজা কম হবে। তুমি অস্বীকার করছো, মিথ্যা বলছো, এই জন্য তোমার সাজা কি হবে, অনেক বেশি হবে। আবার সেই মতে তুমি যদি স্বীকার করে নাও, তোমার বন্ধু যদি অস্বীকার করে, তখন তুমি 3 মাসের জেল আর তোমার বন্ধু কত মাসের জেল, 30 বছরের জেল। যখনই পুলিশ তোমার কাছে এরকম একটা শর্ত বা কন্ডিশন দিবে, তখন তুমি চিন্তা করবা ওকে, আমি যদি অস্বীকার করি তাহলে তো খুবই ভালো হয়, আমি বের হয়ে যাব, যদি আমার ফ্রেন্ডও অস্বীকার করে। কিন্তু তুমি তো এই রুমে থেকে জানো না যে তোমার ফ্রেন্ড এটাকে অস্বীকার করবে নাকি স্বীকার করে নিবে। তো তখন কিন্তু তুমি চিন্তা করবা কি, ওকে তাহলে এক কাজ করি, আমি স্বীকার করে নিই, কারণ আমিও যদি স্বীকার করে নেই আর ওদিকে যদি আমার বন্ধুও স্বীকার করে নেয়, তাহলে আমরা দুজন 6 মাসের জেল বের হয়ে যাব। আর যদি আমি স্বীকার করে নেই, বন্ধু যদি অস্বীকার করে, তাহলে আমি তো 3 মাসে বের হয়ে যেতে পারবো, বন্ধুর না হয় 30 বছর লাগবে। এই জিনিসটাকে বলে প্রিজনার্স ডিলেমা। এই জিনিসটা, এই কনসেপ্টটাই কিন্তু এই যে আর্মস রেস কেন থামে না, এখানে কিন্তু আমরা গেম থিওরির এই প্রিজনার্স ডিলেমা কনসেপ্টটা ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? ইউএস আর রাশিয়া মিলে যদি একটা চুক্তি করতে চায়, ইউএস, রাশিয়া, ইরান, চায়না, যতগুলো পরাশক্তি আছে সবাই মিলে যদি একটা চুক্তি করতে চায় যে আমরা সবাই আমাদের আর্সেনালে যতগুলো নিউক্লিয়ার অস্ত্র আছে সবগুলোকে কি করে দিব, ডিসপোজ করে দিব, পুরো পৃথিবীতে শান্তি আর শান্তি, আর কোনো এত যুদ্ধ করার দরকার নাই, এগুলো খুবই ক্ষতিকর, আমরা এগুলোর মধ্যে থাকবো না। তো তখন একটা জিনিস চিন্তা করে দেখো, ইউএস কি কোনোভাবে রাশিয়াকে বিশ্বাস করবে? ইউএস চিন্তা করবে ওকে, আমি না হয় আমারগুলো ডিসপোজ করে দিলাম, রাশিয়া তো রাশিয়ারগুলো ঠিকই চালাতে থাকবে, রাশিয়া তো হয়তো গোপনে গোপনে চালায়, আমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে। তখন 30 বছর পর আমি হয়ে যাব মনে করো জাস্ট মুরগি, আর রাশিয়া হয়ে যাবে কি, রাশিয়া হয়ে যাবে বিশাল বড় বাঘ, মানে পরাক্রমশালী রাষ্ট্র হয়ে যাবে। সো এই যে বিশ্বাসের অভাব, এই কারণেই কিন্তু আমরা এটাকে তুমি প্রিজনার্স ডিলেমার এই কনসেপ্টের সাথে রিলেট করে চিন্তা করতে পারো। এই জন্যই কিন্তু আসলে পৃথিবীর আর্মসের যে রেস, অস্ত্রের যে প্রতিযোগিতা, সেটা শেষ হয় না। আর প্রত্যেকটা দেশই হচ্ছে তার ডিফেন্স
কে বাড়ানোর জন্য হলেও তাদের দিন দিন তাদের যে নিউক্লিয়ার আর্সেনাল, সেটাতে যে অস্ত্রের সংখ্যা দিন দিন বাড়াই যাচ্ছে। কারণ কোনো দেশই অন্য দেশকে কী করতে পারে না, বিশ্বাস করতে পারে না। আর একটা জিনিস হচ্ছে, এই যে ইরানের যদি রাইট নাও একটা নিউক্লিয়ার অস্ত্র থাকতো, অলরেডি বানানো থাকতো, যদিও ইরান সেটা বানানোর চেষ্টা করতেছে, তাহলে কিন্তু আমেরিকা এই যে মন চাইছে গিয়ে ইরানে বম্বিং করে আসছে, এটা কিন্তু চাইলেই সেই সাহসটা করতে পারতো না। কেন করতে পারতো না? বিকজ ইউএস যদি ইরানে একটা মারে, ইরানও যদি সাবমেরিন দিয়ে কোনোভাবে আমেরিকার কোস্টের কাছাকাছি এসে সাবমেরিন থেকে একটা আমেরিকায় মেরে দেয়, তখন কিন্তু ইরানের যেমন ক্ষতি হয়, ইরানের যদি মনে করো ইরানের যদি 5টা সিটি ধ্বংস হয়ে যায়, আমেরিকারও কিন্তু একটা সিটি ধ্বংস হয়ে যাবে। সো এই জিনিসটাকে বলে মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন। মানে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, আমি যদি তোমাকে এই বম মারি, তুমিও আমাকে এই বম মারলে আমরা দুজনেই কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য কেউই কাউকে মারে না। এই জন্য কিন্তু আমরা দেখি যে বম্বিং যত করা হচ্ছে, নিউক্লিয়ার বমগুলোও কিন্তু মারা হচ্ছে না, তাই না? অন্য বমগুলো মারা হচ্ছে। বাট এই নিউক্লিয়ার বম কিন্তু এখন হয়ে গেছে কি প্রত্যেকটা দেশের কাছে সেফটির একটা হাতিয়ার। সো তোমরা আশা করি বুঝতে পারছো যে কেন আসলে এই নিউক্লিয়ার আর্মস রেসটা থামছে না। বাট আমরা সবাই চাই আসলে যাতে এই অস্ত্রের ঝনঝনানি পৃথিবী থেকে বন্ধ হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।